বন্ধুরা, আমার নাম ফারহান সাকিব। আমি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আজকে তোমাদের সাথে আমার সারা জীবনের বাংলা প্রথম পত্র সৃজনশীল নিয়ে যত সব আড্ডা গল্প সেগুলো করব বলে কথা দিয়েছিলাম এবং শুরুতেই বলেছিলাম আমি আসলে কোনো ক্লাস নেব না। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে কিছু মজার মজার ব্যাপার নিয়ে আলোচনা করব, আড্ডা দিব। কিন্তু এই আড্ডা একেবারেই যে কোনো কাজে আসবে না তা কিন্তু না, কারণ এই আড্ডার পর অ্যাটলিস্ট তোমরা 10-এ 10 যারা পাবার তারা তো পাবেই, অ্যাটলিস্ট যারা মোটামুটি মানে লিখো তারা অন্তত 7-8 পাবে, শুধুমাত্র একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে প্রশ্ন লেখার প্যাটার্ন। এখন কথা হচ্ছে এই প্যাটার্নটা কি সেটা জানবো। তার আগে আমরা যেহেতু এই গুড লাক সাপোর্টের ক্লাসটা করছি, গুড লাক যেহেতু আমাদেরকে সহায়তা করছে, তাদের জন্য আমাদের একটা কাজ আছে ছোট্ট। সেটা হচ্ছে তোমরা আমাদেরকে কমেন্টে লিখে জানাও কে কোথা থেকে ক্লাসটা করছো, এবং একই সাথে সবাইকে শেয়ার দিয়ে এই ক্লাসটাতে যোগ দিতে আহ্বান জানাও। আর পাশাপাশি একটা কিন্তু লাভ আছে তোমাদের, তোমরা যদি এই ক্লাসটা তোমাদের নিজেদের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো, তাহলে পরবর্তীতে যখন তোমাদের এই ক্লাসটা আবার করার প্রয়োজনীয়তা বোধ হবে, কিংবা তোমরা মনে করবে যে ক্লাস কিংবা পরীক্ষার আগে আরেকবার আমাদেরকে দেখে নেওয়া দরকার যে কিভাবে সৃজনশীল প্রশ্ন লিখতে হয়, তারা কিন্তু তখন নিজেদের টাইমলাইন থেকে সহজেই এই প্রশ্নগুলোর উত্তর কিংবা এই প্যাটার্নগুলো জেনে নিতে পারো। তাই ঝটপট এখন কমেন্টে লিখে জানাও কে কোথা থেকে ক্লাসটা করছো। আমরা দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছো। একজন কমেন্ট করেছে হাসান মেহেদি কিশোরগঞ্জ থেকে, তুর্যদেব রকি সিলেট থেকে, আরিয়ান মিরপুর 10 থেকে, হাসান মেহেদি কিশোরগঞ্জ থেকে, আদিল হাসান নরসিংদী আইডিয়াল কলেজ থেকে, টাঙ্গাইল থেকে কমেন্ট করেছে গৌরব ভৌমিক, আয়েশা শিকদার করেছে হচ্ছে নরসিংদী থেকে ক্লাসটা দেখছে, রাহাত আলম দীপ্ত সে হচ্ছে লকডাউন এরিয়া থেকে দেখছে। এরকম বিভিন্ন জন বিভিন্ন থেকে জায়গা থেকে দেখছেন। গৌরব ভৌমিক হচ্ছে সিলেট থেকে দেখছেন। রিদন সিহাব বলছেন যে বাংলা ক্লাস করতে আসছি, ভালো লাগছে খুব। রাজশাহী থেকে হোসেন ক্লাস করছে, আর গাইবান্ধা থেকে ক্লাস করছে শাকিল। তো সবাই এখন দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও যে কে কোথা থেকে আমাদের এই লাইভ ক্লাসগুলো দেখছো। তারপর এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যখন সৃজনশীল প্রশ্ন লিখি বা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে যাই, তখন আমাদের মনে কিছু স্বাভাবিকতাই প্রশ্ন আসে। প্রশ্নগুলো হচ্ছে, প্রথম প্রশ্ন সেটা হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন লেখার জন্য সময় কতক্ষণ থাকে, কিংবা অনেকেই এই সমস্যাটায় ভুগি যে আমাদের টাইম ম্যানেজমেন্টটা আসলে ভালো হচ্ছে না। তার মানে আমরা কতক্ষণ কোন প্রশ্নটার উত্তর লিখবো সে ব্যাপারটা বুঝতে পারছি না। অবশ্যই আজকের ক্লাসে এই টাইম ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা থাকবে। তার পাশাপাশি আমরা আলোচনা করব কতটুকু লিখতে হবে, অর্থাৎ তোমাদের মনে অনেক প্রশ্ন যে আসলে কতটুকু লেখা যথেষ্ট, কতটুকু লেখলে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যাবে। এই জিনিসটা নিয়েও আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছে আলী জুবায়ের পাবনা থেকে, সুহালা ক্লাস করছে, কোহিনুর হক, রাফিন আফসার ক্লাসটা করছে, তারেক দেখছে, রিশাল দেখছে, জাহিদুল ইসলাম সহ আরো অনেকেই ক্লাসটা দেখছে। সো আজকে আমরা যেটা আগেই বলেছিলাম যে আমরা ক্লাসটা করব সৃজনশীল প্রশ্ন পদ্ধতি কিভাবে উত্তর দিতে হয় সেটা নিয়ে। তো শুরুতেই আসো একটা মজার গল্প বলি। সেটা হচ্ছে, যেহেতু আগেই বলছি যে ক্লাস করব না, আমরা গল্প করব। আমি যখন জিএসসি পরীক্ষা দিতে যাই, জিএসসি পরীক্ষার আগে আমার সামনে বসে যে বন্ধুটা, অর্থাৎ আমার রোল ছিল 8 আর আমার বন্ধুর রোল ছিল 7, তাকে আমি বলেছিলাম যে তুই গল্পগুলো পড়ে আসিস, আমি হচ্ছে কবিতাগুলো পড়ে আসবো। পরবর্তীতে গিয়ে দেখি যে তার সিট হচ্ছে লাস্ট বেঞ্চে আর আমার সিট হচ্ছে ফার্স্ট বেঞ্চে। এক অসম্ভব রকমের বিপদ। আর এই বিপদের পাশাপাশি আরো বড় যেটা বিপদ সেটা হচ্ছে আমার পর ফার্স্ট বেঞ্চের পর সোশ্যাল ডিস্টেন্সিং এর কারণে সেকেন্ড বেঞ্চ হচ্ছে আরো প্রায় 2 হাত দূরে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে আমি আসলে কি করব। তখন আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে ক্লাসে কিভাবে আমরা পড়ালেখা করেছিলাম সেই জিনিসটা মনে করে আমি আস্তে আস্তে করে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছিলাম। অর্থাৎ আমি তখন চেষ্টা করেছি যে আমার যতটুকু প্রিপারেশন আছে ততটুকু প্রিপারেশন দিয়ে এই বিভীষিকাটা উতরে আসতে। আসো আমাদের ক্লাসটার মূল অংশে যাওয়া যাক। আহান খান কমেন্ট করেছে মোহাম্মদপুর থেকে, রেহান কমেন্ট করেছে আজকে অনেক গল্প হবে,
প্রীতি কমেন্ট করেছেন ঢাকা থেকে, এরকম অনেকেই কমেন্ট করছে, প্রায় 280 জন আমরা এই মুহূর্তে ক্লাসটা দেখছি। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসটা মোটামুটি শুরু করা যাক, কারণ আমরা অনেকেই চলে এসেছি। প্রথম প্রশ্ন, যে সৃজনশীল প্রশ্নে আসলে কতটুকু লিখতে হয়। সৃজনশীল প্রশ্নের লিখতে হয় কতটুকু, এটাও আমরা একটা ছোট্ট গল্প বলি, তাহলে সবার কাছে পরিষ্কার হবে ব্যাপারটা যে কতটুকু লেখা আসলে যথেষ্ট। আমার যখন এইচএসসি পরীক্ষা ছিল, আমার তখন সৃজনশীল প্রশ্ন তোমাদের মতো 7টা লিখতে হতো না, তখন লিখতে হতো 6টা, আর 6টা আমি লিখেছিলাম মাত্র 24 পৃষ্ঠা। অর্থাৎ এক একটা প্রশ্ন আমি মাত্র 4 পৃষ্ঠা করে লিখেছি। তার মধ্যে এত বড় বিপদে ছিলাম যে মাত্র আমার অবজেক্টিভ হয়েছিল 29টা, 40টার মধ্যে, অর্থাৎ এমসিকিউ আমার 11টা ভুল গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে 11টা ভুল যে অবজেক্টিভ করে সে আবার বাংলা পড়ায় কিভাবে? এই যে কিভাবে 11টা ভুল করেছি, সেইটার ভুল করার পরেও কিভাবে আমি ওই পরীক্ষায় A+ পেয়েছি, সেটা নিয়ে আসলে আজকের আলোচনাটা। আচ্ছা, কিভাবে পেলাম? আর অলরেডি কিন্তু বলে ফেলেছি যে আমাদের জন্য লেখা অনেক বেশি জরুরি এমনটা কিন্তু নয়। অর্থাৎ আমরা যদি কম সংখ্যক লিখি তারপরেও হবে, কিন্তু সেই অল্প কোয়ান্টিটির লেখাটা খুবই কোয়ালিটিফুল হতে হবে, অর্থাৎ খুবই কম্প্যাক্ট থাকতে হবে। ছাড়া ছাড়া ভাবে বা বিচ্ছিন্ন ভাবে কিংবা যেমন খুশি তেমন সাজু প্রতিযোগিতার মতো যদি আমরা লিখি, তাহলে কিন্তু ব্যাপারটা খুব একটা ভালো দাঁড়াবে না, আউটপুটও ভালো হবে না, রেজাল্টও ভালো হবে না। তখন কিন্তু এর দায়ভার আমি নিতে রাজি না। আমি আজকে যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি তোমরা লিখো, তাহলে আশা করি তোমরা ঠিকঠাক ভাবে নাম্বারগুলো পাবে। প্রশ্ন হচ্ছে, আমরা টাইম ম্যানেজ করব কিভাবে? প্রথম প্রশ্ন এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটার উত্তরটা একটু দেই। টাইম ম্যানেজের ক্ষেত্রে আমি যেটা করতাম, মনে করো তোমার হাতে সময় আছে আর 40 মিনিট, আর তোমার সৃজনশীল প্রশ্ন লেখা বাকি আছে আরো 2টা। এমন সময় তুমি কিন্তু চাইলেই তোমার ক খ গ ঘ প্রশ্নগুলো আগের যে 5টা প্রশ্ন তোমরা অ্যান্সার করে এসেছো সেই 5টা প্রশ্নের মতো বড় করে অ্যান্সার করতে পারবে না। তখন তোমাদেরকে একটু সহনশীল হতে হবে, অর্থাৎ একটুখানি ছাড় দিতে হবে। না হলে কিন্তু দেখা যাবে যে একটা প্রশ্নই যদি লেখো 30 মিনিট ধরে, শেষ প্রশ্নটা লেখার জন্য মাত্র 10 মিনিট সময় বাকি থাকবে। এমন সময় বা এমন পরিস্থিতিতে আমি যে কখনো পড়িনি তা কিন্তু নয়। তখন আমি কি করেছিলাম সেটা আমি একটু বলি। তার আগে আমরা একটু কমেন্ট পড়বো, দেখি কারো কোনো স্পেসিফিক প্রশ্ন আসছে কিনা। আচ্ছা, সুহালা বলছে ভাই আপনার ভয়েস একটু লো। আচ্ছা, আমি আর একটু জোরে চিৎকার করে কথা বলার চেষ্টা করব। আর ঈশান দেখছে আরেকজনকে মেনশন করে ডাকছে। ঐশী মাত্র ক্লাসে জয়েন করেছে, রিদওয়ান সাহিবও জয়েন করেছে ক্লাসটা। তারপর আদিল হাসান বলছে ভাইব্রেশন হচ্ছে। হ্যাঁ, আমি ভাইব্রেট করার একটু কম চেষ্টা করব। শ্রেয়া বলছে গল্পের রোল নিয়ে হচ্ছে ফ্লেক্স করছে ফারহান ভাই। সাদাফ জালাল তার নাম নিতে বলেছে, সাদাফের নামও আমি নিলাম। তর্ষা হাই বলছে আমাদেরকে। মাসুদ হাসান জয়েন করেছে। রায়হান পিকে নাটোর থেকে দেখছে। শ্রেয়া ঘোষ হচ্ছে শুনতে পাচ্ছে না। আমার মনে হয় বাকিরা শুনতে পাচ্ছে, শ্রেয়া ঘোষই মনে হয় শুনতে পাচ্ছে না। ওরই মনে হয় ভয়েসটা একটু বাড়িয়ে নেওয়া উচিত বা সাউন্ডটা একটু বাড়িয়ে নেওয়া উচিত। সো তারপর শ্রেয়া ঘোষ বলছে বাংলায় কোনোদিন A+ পাই নাই ভাই। আশা করি এইচএসসি তে শ্রেয়া ঘোষ পাবে, কারণ এই ক্লাসটা আগে কখনো শ্রেয়া করে নাই। আচ্ছা, সো এখন টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি কি করতাম সেটা একটু বলি। মনে করো সময় বাকি আছে আর 20 মিনিট কিংবা 40 মিনিট। 40 মিনিটে আমাদের অ্যান্সার করতে হবে 2টা। এমন সময় অবশ্যই আমরা আগের 5টা প্রশ্নের মতোই কিন্তু উত্তরটা করার চেষ্টা করতে পারবো না, অর্থাৎ আমাদেরকে কিছুটা ছাড় দিতে হবে। এমন পরিস্থিতিগুলোতে আমি কি করে এসেছি সেটা তোমাদের একটু বলি। সেটা হচ্ছে, মনে করো তখন ক নাম্বারের যে প্রশ্নটা, এই কয়ের উত্তরটা কিন্তু চাইলে তোমরা এক শব্দেও দিতে পারো। মনে করো যদি প্রশ্ন করা হয় যে বিলাসী গল্পের লেখককে, তখন হয়তোবা আগের 5টা প্রশ্নে তুমি লিখে এসেছো যে বিলাসী গল্পের লেখকের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু এই প্রশ্নটা অ্যান্সার করার সময় তোমার হাতে কিন্তু এত সময় আর নেই। তখন তুমি যদি শুধু শরৎচন্দ্র লিখো, তাতেও কিন্তু তুমি 1 নম্বর পেয়ে যাবে। তবে হাতে যদি আরেকটু সময় থাকে, অবশ্যই কষ্ট করে চট্টোপাধ্যায়টাও লিখে দিও। কারণটা কি?
শরৎচন্দ্র লিখলে যদি 1 পাই তাহলে চট্টোপাধ্যায় লিখবো কেন? আর অন্যান্য প্রশ্নে বাকি আগের 5টা প্রশ্নে কেন এতক্ষণ লিখে আসলাম যে লেখকের নাম কিংবা বিলাসী গল্পের লেখকের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? এটার কারণ হচ্ছে এখানে যিনি এক্সামিনার তিনি হয়তোবা তোমাকে বাধ্য হয়ে প্যাটার্নের কারণে কিংবা তাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তার কারণে 1 দিয়ে দিচ্ছেন, কিন্তু তার মাথায় কিন্তু এটা ঠিকই থাকছে যে আরে এই ভদ্রলোক তো আমার কাছ থেকে 1 নম্বর আদায় করে নিল অন্যদের তুলনায় অপেক্ষাকৃত কম পরিশ্রম করে, বা এই ধরনের যে সে একটা ফাঁকি দেওয়ার চেষ্টা করলো, এই ব্যাপারটা তো মাথায় রাখতে হয়। তখন দেখা যায় কি পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ গ কিংবা ঘ, এখানে কিন্তু তোমাকে তিনি সরাসরি ফুল মার্ক না দিলেও তাকে কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে হবে না। তখন দেখা যাবে গ আর ঘয়ে তোমার যদি 3 পাওয়ার কথা থাকে বা 4 পাওয়ার কথা থাকে, এইখানে তুমি শুধুমাত্র শরৎচন্দ্র লিখে এসেছো দেখে হয়তোবা এমন হতে পারে যে এখানে 1 নাম্বার কমিয়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে আমাদের এক্সামিনাররা এতটা নির্দয় না আশা করি, তাই আমরা চেষ্টা করব এই নাম্বারগুলো সবাই ঠিকঠাক মতো পেতে। আচ্ছা, তারপর অনেকে কমেন্ট করছেন, কমেন্টগুলো একটু দেখি। আয়েশা আক্তার কমেন্ট করেছে যে আমার একটা প্রশ্ন, আমার এখানে সেরা কমেন্ট দাতা কে? সেরা কমেন্ট দাতা কে সেটা আসলে এই কমেন্টগুলোর পরে আমি যাচাই করব, ক্লাস চলাকালীন সময় এখনই বলা সম্ভব না। সিয়াম ক্লাসটা দেখছে, নাইম চট্টগ্রাম থেকে ক্লাসটা দেখছে, আফরিন মিম হ্যালো ভাইয়া বলছে। আচ্ছা, তারপর এরপর আমরা কি দেখতে পারি? আমরা আজকে আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে এই যে টাইম ম্যানেজমেন্ট, এই টাইম ম্যানেজমেন্টের পর আমরা দেখব যে কিভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে হয় এই জিনিসটা। আসো তাহলে সেটা শুরু করা যাক। আমরা খুব প্রিয় একটা গল্প নিয়ে বা খুব সহজ একটা গল্প নিয়ে কথা বলবো। গল্পটার নাম হচ্ছে বিলাসী। আচ্ছা, বিলাসী গল্পটার জন্য আমাদের যে কন্টেন্ট, আসো দেখা যাক সেই কন্টেন্টটা কি। আমরা যে কোনো যখন সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করি তখন আমরা দেখি যে সেখানে একটা উদ্দীপক থাকে বা একটা স্টেম থাকে। এই উদ্দীপক বা স্টেমে সরাসরি কোনো উত্তর দেওয়া থাকে না কিংবা সরাসরি কোনো প্রশ্ন থাকে না। এই উদ্দীপক বা স্টেমটাতে আমাদেরকে বলা হয় যে আমরা আসলে কোন বিষয়ের আলোকে আমাদের উত্তরটা দিব। মনে করা যাক এই বিলাসীর জন্য তোমাদের একটা প্রশ্ন আসলো, প্রশ্নটায় উদ্দীপক দেওয়া থাকলো যে রহিমা সরকারি নার্স হিসেবে করোনা আক্রান্তদের সেবা করে ফেসবুকে প্রশংসিত হন। মনে করো এই এতটুকু উদ্দীপক। আসল পরীক্ষায় এসএসসি, এইচএসসি কিংবা জিএসসি পরীক্ষায় দেখা যায় যে আরো অনেক বড় বড় স্টেম থাকে। অনেক সময় দেখা যায় যে এই স্টেম পড়তে গিয়ে আমাদের অনেক সময় চলে যায়। তারপর তখন আমরা কি করব? আমরা যখন স্টেমটা পড়বো যে রহিম সরকারি নার্স হিসেবে করোনা আক্রান্তদের সেবা করে ফেসবুকে প্রশংসিত হন, তখন আমরা এই স্টেমটা খুব মনোযোগ দিয়ে পড়বো। এত মনোযোগ দিয়ে পড়ার কারণ হচ্ছে যদি আমরা এমন করি যে প্রথমে হালকার উপর ঝাপসা একবার পড়লাম, পরবর্তীতে আবার এসে যখন গ নাম্বারের প্রশ্ন আমার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে তখন এসে আমি আবার পড়ছি, ঘ নাম্বারের প্রশ্ন আমার কাছে যখন জানতে চাওয়া হচ্ছে তখন এসে আমি আবার পড়ছি, এমনটা যদি আমি বারবার করতে থাকি তখন যেটা দেখা যায় যে আমার অনেক সময় চলে যেতে থাকে, অর্থাৎ টাইম ম্যানেজমেন্টে আমি আবারও ধরা খেয়ে যাই। এই কারণে আমরা স্টেমটা একবারই পড়বো, কিন্তু মনোযোগ দিয়ে পড়বো। দেখি কার কোনো প্রশ্ন আছে কিনা এটা সম্পর্কে। শ্রেয়া ঘোর বলছে এ প্লাস না পেলে দায় ফারহান ভাইয়ের, সবাই সাক্ষী। প্লাবন বলছে আনুমানিক কয় তারিখের মধ্যে পরীক্ষা হবে? আমি আসলে শিক্ষা বোর্ডের সাথে জড়িত না, এই মুহূর্তে বলতে পারছি না যে পরীক্ষা কবে হবে। সুহালা বলছে বাংলায় 100 পাওয়া নিনজা টেকনিক, বেশ জনপ্রিয় একটা কমেন্ট হয়ে উঠেছে এটা। আচ্ছা, পুরান ঢাকা থেকে শিমু দেখছে। শ্যামল বলছে জোস ক্লাস হচ্ছে। মাহিনুর বলছে একটু পর পর কিসের সাউন্ড হয়। নওগাঁ থেকে দেখছে হচ্ছে সাইফ। আদ্রিতা জাহান একটু অভিমান করেছে যে আমার কমেন্ট কেন পড়া হচ্ছে না। আচ্ছা, কমেন্ট পড়া হচ্ছে, কিন্তু কমেন্টই যদি পড়ি তাহলে আসলে ক্লাসটা নিতে একটু ডিলে হয়ে যাবে। তো এইরকম একটা স্টেমের পর আমরা দেখি প্রশ্ন কিরকম আসতে পারে। আসো তাহলে শুরু করা যাক।
ক নাম্বার প্রশ্ন, এইরকম স্টেপ যে রহিমা সরকারি নার্স হিসেবে করোনা আক্রান্তদের সেবা করে ফেসবুকে প্রশংসিত হন। এখন স্টেম কি আসতে পারে? স্টেম থেকে ক নাম্বারে প্রশ্ন আসতে পারে, বিলাসী গল্পের লেখককে। বন্ধুরা, এটা নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি যে বিলাসী গল্পের লেখককে। তাই বিলাসী গল্পের লেখককে এটার উত্তর আশা করি ইতিমধ্যে সবাই জানো, আর যারা জানো না তারা আশা করি বিলাসী গল্পটা পড়ে নিবে ভালো মতো, যাতে পরবর্তীতে এই ধরনের কোনো সমস্যা না হয়। এখন প্রশ্ন হচ্ছে যে বিলাসী গল্পের লেখককে, এই গল্পটার আলোকে যখন আমরা উত্তরটা দিচ্ছি তখন কিভাবে উত্তরটা দিব। যদি মনে করো তোমাদের কাছে প্রশ্ন করা হয় যে তোমার গ্রামের নাম কি, একটু কমেন্টে ঝটপট লিখে জানাও তো তোমাদের গ্রামের নাম কি। আমরা তোমরা যেভাবে কমেন্টে লিখে জানাচ্ছ তার উপরেই এটি নির্ধারণ করে বলবো যে আসলে তোমাদের কাদের কাদের ক নাম্বারের জন্য তোমাদের গ্রামের নাম কি, এটা উত্তরটা সঠিকভাবে তোমরা দিতে পারছো। অর্থাৎ দেখি কারা এক শব্দে লিখছো, কারা এক লাইনে লিখছো, এক বাক্যে লিখছো, কিভাবে কি লিখছো এটা একটু সবাই কমেন্টে লিখে জানাও। কমেন্ট পড়ে আসি। আচ্ছা, অনেকেই কমেন্টে লিখছো যে বিলাসী গল্পটা আসলে এসএসসি লেভেলে নাই, জেএসসি লেভেলে নাই। অবশ্যই তোমাদের জন্য এই যে গল্পটা সেটা পুরোটুকু জানা যথেষ্ট দরকার। আমি এই ক্লাসে আছে বলে মনে করি না। আমরা জাস্ট এখানে কোশ্চেন প্যাটার্নটা নিয়ে আলোচনা করব, কিংবা যে কোনো গল্প বা কবিতা কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই ক্লাসের জন্য তোমাদের যে আসলে বিলাসী গল্পটা পড়া থাকা লাগবে তা না, যা যা জানা দরকার ছিল সেটা আমি তোমাদেরকে এক্সপ্লেইন করে বলে দিব। তোমাদের বাড়তি কোনো টেনশন করার কোনো কারণ নেই। তোমরা আমাকে এখন কমেন্ট করে জানাও যে তোমরা কে কোথা থেকে এই যে ক্লাসটা করছো, পাশাপাশি তোমাদের গ্রামের নাম কি। এটা দিয়ে কিন্তু আমরা একটা ক নাম্বারের প্রশ্নের উত্তর দেওয়া শিখবো। প্রশ্নটা হচ্ছে তোমার গ্রামের নাম কি। রোকে আশা বলছে, ভাই আপনি তো 6টা সৃজনশীলের উত্তর লিখতেন, এখন লেখা লাগে 7টা। এটার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। এই যে পরীক্ষার নীতিমালা, এই নীতিমালা নিয়ন্ত্রণ কিংবা এটা বানানোর সাথে আমি কোনোভাবেই জড়িত না। আমি শুধু বলতে পারি যে কিভাবে অ্যান্সারটা করতে হয়। প্রশ্ন যারা করেছেন কিংবা প্রশ্ন যারা প্রণয়ন করেছেন এটা তারা করেছেন, তারাই ভালো বুঝেছেন। শ্রেয়া হচ্ছে মনোযোগী হতে চাই, সে এটা বলেছে। আমরা একটু কন্টেন্ট দেখে আসি। আমার প্রাণের বাংলা এই আইডি থেকে একজন বলেছেন এ প্লাস পাইতে চাইলে 90 লাগবে। অবশ্যই। তারপরে আচ্ছা ঠিক আছে, যেটা নিয়ে কথা বলছিলাম, যদি এমন প্রশ্ন আসে যে বিলাসী গল্পের লেখককে, তাহলে আমরা কি উত্তর লিখবো? আমরা এক বাক্যে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। বাক্যটা হচ্ছে বিলাসী গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখন সমস্যা হচ্ছে অনেকে মনে করে যে এখানে উত্তরটা কি লেখা উচিত, তার আগে আমরা একটু কন্টেন্ট দেখে আসি উত্তরের। আচ্ছা, অনেকেই প্রশ্নে বিভিন্ন উত্তর দিয়েছে যে কে কোথা থেকে, কোন গ্রাম থেকে, কার গ্রামের নাম কি। অনেকে, একজন বলেছে, লুবা বলছে আমার গ্রামের নাম উত্তরা। হ্যাঁ, আমরা জানি যে উত্তরা প্রায় ঢাকার বাইরেই বটে। রুবায়েত বলছে তার গ্রামের নাম মোহাম্মদপুর, কেউ বলছে তার গ্রামের নাম পিরোজপুর, কেউ বলছে রাজনগর, ফুলসুটি বলছে, মজলিশপুর বলছে, গ্রামের নাম হচ্ছে শরীয়তপুর, ফুলবাগিচা। তারপরে হচ্ছে নরসিংদী থেকে কমেন্ট করেছে, গ্রামের নাম নরসিংদী না, আশা করি যেখান থেকে ক্লাসটা করছে সেটার নাম নরসিংদী। যাই হোক, তো এইরকম যদি একটা প্রশ্ন করা হয় যে তোমার গ্রামের নাম কি, তখন যদি তুমি লিখো যে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশে রয়েছে 67,000 গ্রাম, এবং এই 67,000 গ্রামের প্রত্যেকটি গ্রামই অত্যন্ত সুন্দর সুশোভিত এবং অনেক বেশি সবুজ, আমাদের সাথে প্রকৃতির সংযোগ ঘটিয়ে থাকে আমাদের এই গ্রামগুলো। এর তো বড় করে একটা অ্যান্সার লেখার পর যদি তুমি লিখো যে আমার গ্রামের নাম, বাংলাদেশের আরো 67,000 গ্রামের মতো আমারও একটি গ্রাম রয়েছে এবং আমার গ্রামের নাম হচ্ছে দাগন ভূঁইয়া, কিংবা আমার গ্রামের নাম হচ্ছে জগৎপুর, তখন ব্যাপার যেটা দাঁড়ায় সেটা হচ্ছে তুমি যত বেশি লেখো না কেন, হয়তোবা তুমি এতক্ষণে 3-4 লাইন লিখে ফেলেছো, অথবা তুমি 3-4 মিনিট ধরে এই উত্তরটা লিখেছো, কিন্তু এটার মান হচ্ছে মাত্র 1।
অর্থাৎ তুমি যত বেশি লেখো না কেন এখানে কিন্তু তুমি চাইলেও একের বেশি পাচ্ছ না। এই কারণে যখন প্রশ্ন আসবে এরকম বিলাসী গল্পের লেখক কে, তখন হয় এক বাক্যে এটা লেখো যে বিলাসী গল্পের লেখকের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অথবা এটা লেখো যে বিলাসী গল্পের লেখকের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটা লেখার যদি সময় না থাকে শুধু লেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অর্থাৎ এক লাইনেই আমরা এই প্রশ্নটার উত্তর দিয়ে ফেললাম। এখন এই যে ক নাম্বার প্রশ্নটা, অবশ্যই অবশ্যই ক নাম্বার প্রশ্নটা আসবে কোথা থেকে? সরাসরি বই থেকে। এবং চমৎকার ব্যাপার হচ্ছে খ নাম্বার যে প্রশ্নটা, খ নাম্বার প্রশ্নটা আসবে সরাসরি বই থেকে। তাহলে ক আর খ এর মধ্যে পার্থক্য কি সেটা একটু বলছি। খ নাম্বার প্রশ্নটা কিরকম হতে পারে? মনে করো খ নাম্বার প্রশ্নটা হতে পারে এরকম যে একটা কমেন্ট দিয়ে, একটা হচ্ছে তোমার যে গল্পটা রয়েছে বা তোমার যে কবিতাটা রয়েছে যেখান থেকে এই স্টেমটা আনা হয়েছে, সেখান থেকে একটা উল্লেখযোগ্য অংশ দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে বলতে পারে, বা বলতে পারে এই অংশটা দিয়ে তুমি কি বুঝো। তো বিলাসীর গল্পে এরকম একটা কথা বলা হয়েছে। বিলাসীর গল্পে একটা সাপুড়ে মেয়ের গল্প বলা হয়েছে যার নাম বিলাসী। যারা বিলাসী গল্পটা কখনো পড়নি তারা পড়ে নিতে পারো, সিলেবাসে না থাকলে যে পড়তে হবে না এমন কোন ব্যাপার না। এটা একটা চমৎকার গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। তো এই গল্পটাতে একটা সামান্য সাপুড়ের মেয়ে একটা ব্রাহ্মণের ছেলেকে বিয়ে করতে পারে কিনা, কিংবা যদি বিয়ে করে তখন সেটি নিয়ে সমাজের কিরকম মনোভঙ্গি থাকে সেটি নিয়ে কথা হয়েছে। তখন সার্কাজম করতে গিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছে যে সাপের বিষের চেয়ে বাঙালির বিষও কোনো অংশে কম নয়। অর্থাৎ এখানে যেটা বোঝানোর চেষ্টা করছেন লেখক সেটা হচ্ছে যে এই যে বাঙালির বিষ, এই বাঙালির বিষ আসলে বাঙালির যে তেজ, বাঙালির যে টেনশন, কিংবা বাঙালির যে অতিরিক্ত আবেগ প্রবণতা সেটা। প্রশ্ন হচ্ছে ক আর খ নাম্বার এই যে উত্তর যখন দিতে যাব তখন এই দুইটা ব্যাপারের মধ্যে পার্থক্যটা কিরকম হবে, অর্থাৎ ক আর খ একই রকম হবে কিনা এই জিনিসটা বলতে হবে। আসো এটা নিয়ে কথা বলি। যখন আমরা খ নাম্বার প্রশ্নের উত্তর করব, খ নাম্বার প্রশ্নের উত্তরটা হবে সরাসরি বই থেকে, এবং খ নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা 2 প্যারায় দিব। এটা একটু মাথায় রাখতে হবে। আমরা খ নাম্বার প্রশ্নের উত্তরটা দিব 2 প্যারায়। তোমরা যারা এই ক্লাসটা দেখছো তারা কি একটু আমাকে লিখে জানাতে পারবে যে ক খ গ ঘ এই যে 4টা পার্ট রয়েছে, এই 4টা পার্টের কিন্তু আলাদা আলাদা নাম আছে। এই নামগুলো কি আমাকে লিখে জানাতে পারবে? আমি একটু কমেন্টে দেখি কে কে লিখে জানাচ্ছ। সম্রাট বলছে তার গ্রামের নাম মুগদা, শ্রেয়া ঘোষ বলছে তার গ্রামের নাম নীলফামারী, ফিজা বলছে তার গ্রামের নাম হচ্ছে রামপুরা, মনামি দেখছে ক্লাসটা, ফাতিহা দেখছে, ইশিকা দেখছে, শামস দেখছে, নরসিংদী থেকে দেখছে হচ্ছে আদিল। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে খ নাম্বার আমরা যেহেতু 2 প্যারায় দিব সেটা কিরকম। তার আগে এই ক্লাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা তোমাদের বলি, সেটা হচ্ছে যে যখন তোমরা যে কোনো প্রশ্ন অ্যান্সার করবে সেটার মান কত, অর্থাৎ পূর্ণমান সেটা কি 1, 2, 3 নাকি 4, এই জিনিসটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবে। এবং পূর্ণমান যত হবে 1 হলে সেই উত্তরটা দিতে হবে 1 প্যারায়, 2 হলে অর্থাৎ খ নাম্বারের জন্য উত্তরটা দিতে হবে 2 প্যারায়, গ নাম্বারের জন্য অর্থাৎ 3 নম্বরের জন্য উত্তর দিতে হবে 3 প্যারায়, এবং বুঝতেই পারছো ঘ নাম্বারের জন্য উত্তর দিতে হবে 4 প্যারায়। এটা হচ্ছে বাংলায় 10 আউট অফ 10 অর্থাৎ 10-এ 10 পাওয়ার জন্য সবচেয়ে চমৎকার যে টিপসগুলো রয়েছে তার একটা। আরো কিছু চমৎকার টিপস অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন আসা যাক খ নাম্বার প্রশ্নে। অর্থাৎ খ নাম্বার আমরা বলছিলাম যে 2 প্যারায় উত্তরটা লিখব, তাহলে অবশ্যই প্রশ্ন চলে আসে প্রথম প্যারায় কি লিখবো আর পরের প্যারায় কি লিখবো। আসো সেটার উত্তর তোমাদের দেই। আগেই বলেছি যে ক এবং খ দুটা প্রশ্নই হচ্ছে কোথা থেকে আমরা অ্যান্সার করব। আমরা ক এবং খ দুটেই অ্যান্সার করব হচ্ছে বই থেকে। এখন এই যে বই থেকে অ্যান্সারটা করছি তখন একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে আমরা বুঝতে পারি না যে কতটুকু আসলে লেখা জরুরি। খ নাম্বার প্রশ্নটা কতটুকু লিখবো সেটা একটু বলি। সেটা হচ্ছে প্রথম প্যারাটা আমরা লিখবো
এক লাইনে, আর পরের প্যারাটা আমরা লিখব 3 থেকে 5 লাইনে, কিংবা আরো সহজ করে যদি বলি তাহলে 3 থেকে 5 বাক্যে। এখন এই যে প্রথম এক বাক্যে আমরা আসলে কি লিখব সেটা বোঝা খুব জরুরি। মনে করো যদি প্রশ্ন হতো যে বাঙালির বিষ কি, এটা যদি একটা ক নাম্বারের প্রশ্ন হতো, অর্থাৎ এটা খ নাম্বার না হয়, এটা যদি ক নাম্বার প্রশ্ন হতো যে বাঙালির বিষ কি, আমরা কিন্তু তখন একটা বাক্যে এটা লিখতে পারতাম যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালির আবেগকে বাঙালির বিষ হিসেবে শ্লেষ করেছেন কিংবা বিদ্রুপ করেছেন। অর্থাৎ ক নম্বরে যদি এই খ নম্বরের প্রশ্নটা আসতো কিংবা বাঙালির বিষ কি এটার মান যদি 1 হতো, তখন আমরা যেই একটা মাত্র বাক্য লিখতাম সেই একটা বাক্যই আমরা পরবর্তীতে কি করব, আমরা পরবর্তীতে এই যে খ নম্বরে আসলে যে প্রথম প্যারাটা সেটাতে লিখব, এবং এটার নাম হচ্ছে জ্ঞানমূলক। আচ্ছা, আমরা একটু কমেন্ট পড়ি দেখি। আয়েশা আক্তার খ নাম্বার নিয়ে একটু বুঝিয়ে বলতে বলেছে, এটা নিয়ে অনেক সমস্যা। আচ্ছা, সুহালা বলছে, সুহালা উত্তরটা দিতে পেরেছে, জ্ঞান অনুধাবন প্রয়োগ আর উচ্চতর দক্ষতা। অনেকেই বলছে জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা ইত্যাদি। আচ্ছা ঠিক আছে, সো এখন আসা যাক। তো খ নম্বরের প্রথম প্যারায় আমরা কিন্তু ইতোমধ্যে শিখে ফেললাম যে আমরা কোন একটা প্যারা লিখবো এবং সেই এক প্যারায় এক বাক্যে কি লিখবো। তারপরে কি লিখবো, তারপরে পরের প্যারাটাতে আমরা এই যে 3 থেকে 5 বাক্যে এটাকে এক্সপ্লেইন করব, অর্থাৎ এটাকে আরেকটু ব্যাখ্যা করব যে আসলে বাঙালির বিষ জিনিসটা কি। এখন বাঙালির বিষ না হয় এটা অন্য কিছু হতে পারে। যদি এমন কোনো কবিতা থেকে আসে যে বিভীষণের প্রতি মেঘনাদ, সেখানে আসলে দুই ভাইয়ের মধ্যে কিরকম সম্পর্ক তুলে ধরা হয়েছে, এইরকম জিনিসপত্র আমরা তখন এক্সপ্লেইন করতে পারি। অর্থাৎ প্রথম প্যারা আমরা লিখবো এক বাক্যে, আর পরের প্যারা আমরা লিখবো 3 থেকে 5 বাক্যে। এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমার হাতে যদি সময় না থাকে তখন আমি আসলে কি করব? যেহেতু টাইম ম্যানেজমেন্ট আমাদের অনেক বড় একটা কনসার্ন, তখন আমরা যে জিনিসটা করার চেষ্টা করব সেটা হচ্ছে অ্যাটলিস্ট খ নম্বরের প্রথম প্যারা যেটা রয়েছে, অর্থাৎ এক বাক্যে যেটার উত্তর করা যায় সেটার আগে উত্তর করে ফেলবো। অর্থাৎ সেটার উত্তর করলে দেখা যাবে যে আমরা এইখানে দুইটা প্যারার জন্য 2 মার্ক থাকে, অর্থাৎ প্রথম প্যারার জন্য পূর্ণমান 1 এবং দ্বিতীয় প্যারার জন্য পূর্ণমান হচ্ছে 1। অর্থাৎ আমরা যদি শুধু সময়ের অভাবে একটা প্যারা অ্যান্সার করতে পারি তখন দেখা যাবে যে আমরা এই যে একটা নাম্বার পেয়ে যাচ্ছি। আচ্ছা, তারপর আশা করি ক আর খ সবার কাছে ক্লিয়ার। আমি একটু কমেন্ট করি যে ক আর খ নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। রকি বলছে জ্ঞান অনুধাবন প্রয়োগ দক্ষতা। জান্নাতুল বৃষ্টি বলছে বিলাসী কি কোনো গল্পের নাম? এটা বই পড়লে আসলে জানা যাবে বিলাসী কি গল্প নাকি কবিতা। তারপরে হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর দিয়েছে হচ্ছে রাশিদুর রহমান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা। সিয়াম ইসলাম বলছে অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা, জ্ঞানটা বাদ দিয়েছে সিয়াম। মৌ দেখছে ক্লাসটা ফার্স্ট ইয়ার থেকে আমাদেরকে একটা স্টাডি গ্রুপ আছে, কেউ জয়েন করতে চাইলে নক করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, তারপরে ক্লাস করছে হচ্ছে আয়েশা, ক্লাস করছে আদ্রিতা জাহান। আদ্রিতা জাহান উত্তরটা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন আসা যাক খ নাম্বারের উত্তরটা তো আমরা পারলাম, এখন আমরা কথা বলবো গ নাম্বার নিয়ে। আসো দেখা যাক গ কিরকম হয়। আমাদের উদ্দীপকটা কি সবার মনে আছে? উদ্দীপকটা হচ্ছে রহিমা সরকারি নার্স হিসেবে করোনা আক্রান্তদের সেবা করে ফেসবুকে প্রশংসিত হন। বুঝতেই পারছো যে বিলাসী যে গল্পটা রয়েছে এই বিলাসী গল্পটার সাথে কিন্তু একটা মিল আছে এই উদ্দীপকের। এখন তোমরা যারা পড়েছো তারা ইতোমধ্যে নিশ্চয়ই বুঝতে পারছো যে বিলাসী গল্পের বিলাসী চরিত্রটির সাথেই আসলে এই উদ্দীপকের রহিমার, যিনি একজন সরকারি নার্স, তার চারিত্রিক মিল আছে। আসো এখন সেটা নিয়ে কথা বলি। তো যদি প্রশ্ন হয় গ নম্বরের ক্ষেত্রে, তাহলে প্রশ্নটা কিরকম হতে পারে? আমরা আগেই কিন্তু বলেছি যেহেতু গ নম্বরের পূর্ণ মান হচ্ছে 3
তাই আমরা গ নাম্বার কয় প্যারায় উত্তর লিখবো আমরা একটু কমেন্টে জানি। গ নাম্বার উত্তরটা আমরা কয় প্যারায় লিখবো, একটু কমেন্ট পড়ে আসি। সোনালী আমাদের উত্তরটা দিয়েছে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। ফারহান রহমান দেখছে ক্লাস দেখছে। সাকিব রেজা হ্যান্ডরাইটিং এর কথা বলছে, হ্যাঁ হ্যান্ডরাইটিং নিয়ে আমরা কথা বলবো। কাজিম দেখছে ক্লাসটা। রুবায়াত প্রশ্ন করেছে ভাইয়া হাতের লেখা কিভাবে সুন্দর করব। ঠিক আছে, এটা একটু লিখে রাখি। হ্যান্ড রাইটিং, HW মানে হচ্ছে হোমওয়ার্ক না, HW মানে এখানে হ্যান্ড রাইটিং বোঝাচ্ছি, যাতে তোমাদের মনে থাকে যে আমরা হ্যান্ড রাইটিং নিয়ে কথা বলবো। আচ্ছা, গ নম্বর যে প্রশ্নটা, এই গ নম্বর প্রশ্নটা কয়জন মিলে আমরা উত্তরটা দিতে পারলাম? আচ্ছা, রকি বলছে ভাই তাড়াতাড়ি লিখবো কিভাবে? তাড়াতাড়ি লেখার জন্য একটা সহজ ট্রিক হচ্ছে আমরা কলমটা বেশি বেশি বার উঠাবো না। তার মানে আমি যদি লিখি যে বাংলাদেশ, তাহলে এই কলমটা যত কম তোমরা উঠাবে এই বোর্ড থেকে কিংবা খাতা থেকে বা সারফেস থেকে, তত দ্রুত তোমরা লিখতে পারবা। এমন যদি হয় যে আমি ব লিখলাম, তারপর উঠালাম একবার কলম, তারপর আকার দিয়ে আরেকবার কলম উঠালাম, অনুসার দিলাম, আবার ল লিখলাম, এরকম যদি আমি করি তখন দেখা যায় যে আমার লিখতে অনেক, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। তোমরা চেষ্টা করবে কলম কম উঠে লিখতে, তাহলে তোমরা দ্রুত লিখতে পারবে। আচ্ছা, গ নম্বর কয় প্যারায় লিখতে হবে, যেহেতু গ এর পূর্ণমান 3। আচ্ছা, পূজা রায় বলছে ভাইয়া কত পেজ করে গ ঘ লিখবো, কত লাইন? হ্যাঁ, ভাগ্যিস পূজা রায় আমাকে জিজ্ঞেস করেনি যে কত শব্দে লিখবো। তারপর হচ্ছে রিদন সাহিব ক্লাস করছে গ আর ঘতে যুক্তি সহ উত্তর দাও। এমন প্রশ্নের উত্তরে আমরা কি আদৌ যুক্তি দিব কিনা? না, এটা আসলে যুক্তি দেওয়ার জায়গা বলে এক্সামিনাররা অ্যাটলিস্ট মনে করে না, আমি মনে করি। আচ্ছা, তারপরে হচ্ছে সাদাফ জালাল দেখছে। আচ্ছা ঠিক আছে, অনেকেই উত্তরটা দিতে পেরেছে। বর্ণা দেবদাস প্রশ্ন করেছে একটা সৃজনশীল কত মিনিটে লিখতে হবে? একটা সৃজনশীল আসলে কত মিনিটে লিখতে হবে এটা পুরোপুরি নির্ভর করছে তোমার হাতে সময় কতটুকু আছে। এমন যদি হয় তোমার হাতে সময় আছে 20 মিনিট, তখন তুমি কি করবে? তোমার হাতে সময় আছে 20 মিনিট, তাহলে তুমি এই 20কে ভাগ করো। ঘয়ের জন্য হাতে রাখো 10 মিনিট, আর ঘয়ের জন্য 10 মিনিট রাখলে আবার ওদিক দিয়ে শর্ট হয়ে যেতে পারে। মনে করো আমি ক অ্যান্সার করবো, আমার হাতে যদি 20 মিনিট সময় থাকে একটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করার জন্য, আমি তখন যেভাবে অ্যান্সারটা করি, 1 মিনিটের জন্য হচ্ছে ক লিখি 1 মিনিটে, এইভাবে করে আমি টাইম ডিস্ট্রিবিউটটা করি। অর্থাৎ 1 মিনিটে ক, 3 মিনিটে খ, 7 মিনিটে গ, আর 8 মিনিটে ঘ। 7 8 15, 15 3 18, আর 18 একে 19। এখন প্রশ্ন হচ্ছে ভাই আরেক মিনিট কই? আরেক মিনিট তো আমার এই স্টেমটা পড়তে হবে, তাই না? এটার জন্য। আচ্ছা, এখন তারপর প্রশ্ন করেছে নাজমা বেগম, উত্তর দিয়েছে যে 20 মিনিটে উত্তরটা দিতে হবে। শ্রেয়া ঘোষ বলছে আই এম ব্যাক। আফরিন মিম 3 প্যারার কথা বলছে। হ্যাঁ, এতক্ষণে অনেকে উত্তর দিচ্ছে যে আমরা আসলে কয় প্যারায় লিখবো। গ নাম্বার যেহেতু আমার উত্তর, আমার যেহেতু গ নাম্বার 3 প্যারায় লেখার, 3টা হচ্ছে আমার পূর্ণমান, তাই আমি গ নাম্বার উত্তর অবশ্যই লিখবো 3 প্যারায়। আসা যাক এখন এই 3 প্যারা আমি কিভাবে লিখবো। অবশ্যই মনে রাখবে গ নম্বরের ক্ষেত্রে কিংবা ক খ গ ঘ যে কোনো ক্ষেত্রেই প্রথম প্যারাটা তোমরা লিখবে, এই যে ফার্স্ট প্যারা রয়েছে, এই ফার্স্ট প্যারাটা তোমরা লিখবে বই থেকে। দ্বিতীয় যে প্যারাটা রয়েছে সেই প্যারাটাও তোমরা লিখবে বই থেকে। গ এর ক্ষেত্রে তৃতীয় প্যারাটা লিখবে বই যোগ উদ্দীপক থেকে। আসো এখন গ নম্বর প্রশ্ন কি রকম হতে পারে সেটা একটু দেখি। গ নম্বর প্রশ্নে কি আসতে পারে? গ নম্বর প্রশ্নে আসতে পারে রহিমার সাথে বিলাসী চরিত্রের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? রহিমা কি? রহিমা হচ্ছে একজন সরকারি নার্স, অর্থাৎ তার মনে একটা সেবাব্রত আছে, অর্থাৎ তার একটা চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে এই সেবা। আবার একই সাথে সে তো সাহসীও বটে। তার মানে একজন নার্স যিনি কিনা জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত রোগীদের সেবা করছেন, কিন্তু একই সাথে সাহসীও, আবার একই সাথে তিনি সেবাব্রত। তাহলে আমি আসলে কি লিখবো? হ্যাঁ,
এই ধরনের একটা কনফিউশনে আমরা অনেক সময় পড়ি, এবং এই ধরনের কনফিউশনে পড়ে আমরা যেটা করি অনেক সময় ভাবি যে দুইটাই যেহেতু হয় তাহলে আমি দুইটাই লিখে দিই। না, এই জিনিসটা করা যাবে না। আমরা যখন গ নম্বর প্রশ্নের উত্তর দিব তখন অবশ্যই আমাদেরকে বিষয়ের প্রতি ফোকাস করতে হবে। হয় আমি এই গ নম্বরের উত্তরে হয় লিখব যে রহিমা আক্তার ও বিলাসী চরিত্রের সেবা ব্রতের দিকটি সাদৃশ্যপূর্ণ, অথবা আমি লিখব রহিমা ও বিলাসীর চরিত্রের সাহসিকতার দিকটি সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ একই প্রশ্নের উত্তরে আমি দুইটা অ্যান্সার দিব না, হয় সেবা লিখবো অথবা সাহসী লিখবো। এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা ভাইয়া তাহলে এক্সামিনার কোনটাকে সঠিক বলে বিবেচনা করবে? আমি যদি সেবা লিখি, আমার বন্ধু যদি সাহসিকতা লিখে, আমরা দুজনে কি নাম্বার পাবো, নাকি একজনেরটা ভুল হবে একজনেরটা ঠিক হবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে তোমরা সেখানে দুইজনেই নাম্বার পাবে। এই কারণেই এটাকে বলা হচ্ছে সৃজনশীল প্রশ্ন, যেখানে অ্যাবসলিউট ট্রুথ বলে আসলে কিছু নাই। অর্থাৎ তোমার পার্সপেক্টিভের উপর তোমার যে বোঝাবুঝি সেখান থেকে তুমি উত্তরটা করবে। আচ্ছা, একটু কমেন্ট দেখি যে গ নম্বরে কারো কোনো প্রশ্ন আছে কিনা। লাকি বলছে 3 প্যারায়, জাহিদুল ইসলাম বলছে 3 প্যারায়, রূপা বলছে 3 প্যারায়, সুজন রহমানও বলছে 3 প্যারায়, সাইফ বলছে 3 প্যারা, পৃথ্বী 3 প্যারা। হ্যাঁ, মোটামুটি সবাই আমরা 3 প্যারার ব্যাপারে একমত, আমিও তোমাদের সাথে এই ব্যাপারে সহমত। আচ্ছা ঠিক আছে, সো এখন কি দেখা যায়, এই যে প্রথম প্যারাটা, মনে করো প্রশ্ন হচ্ছে রহিমার সাথে বিলাসী চরিত্রের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ। আসো আমরা প্রথম প্যারা কিভাবে উত্তর দিব সেটা নিয়ে কথা বলি। অর্থাৎ ফার্স্ট প্যারা, আমরা অবশ্যই মনে রাখবো সৃজনশীল প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে যে 4টা প্রশ্ন উত্তর আমাদের করতে হবে, ক খ গ ঘ, অর্থাৎ জ্ঞান, অনুধাবন, তারপর প্রয়োগ, উচ্চতর দক্ষতা। সবখানেই প্রথম যে প্যারাটা রয়েছে সেটার নাম হচ্ছে জ্ঞানমূলক, এবং জ্ঞানমূলকের জন্য সবখানেই নম্বর বরাদ্দ হচ্ছে 1, এবং এই জন্য আমরা সবখানেই এটা এক লাইনে বা এক বাক্যে লিখবো। অর্থাৎ বিভিন্ন রকম ব্যাখ্যা ট্যাখ্যা আমরা দিব না। আমরা যেটা লিখবো সেটা হচ্ছে রহিমার সাথে বিলাসী চরিত্রের সেবা ব্রতী হওয়ার দিকটি সাদৃশ্যপূর্ণ, অথবা আমরা লিখবো রহিমার সাথে বিলাসী চরিত্রের সাহসিকতার দিকটি সাদৃশ্যপূর্ণ। যে কাজটা করব না, এটা আগেই বলেছি, একই সাথে লিখবো না যে রহিমার সাথে বিলাসী চরিত্রের সাহসিকতা এবং সেবার দিকটি সাদৃশ্যপূর্ণ। একই সাথে দুইটা উত্তর আমরা ফোকাস করতে যাব না। ঠিক আছে, প্রথম প্যারায় এটা লিখলাম। এবং চমৎকার ব্যাপার হচ্ছে শুধু যদি এটুক লিখি যে গ নম্বরে শুধু যদি আমরা এটুক লিখি প্রথম প্যারায় যে রহিমার সাথে বিলাসী চরিত্রের সাহসিকতার দিকটি সাদৃশ্যপূর্ণ অথবা সেবাব্রতের দিকটি সাহসীপূর্ণ, তাহলেই আমরা পেয়ে যাচ্ছি 1-এ 1। তারপর আসা যাক দ্বিতীয় প্যারায় আমরা কি লিখবো। দ্বিতীয় প্যারা, ইতোমধ্যে আমরা বলেছি যে দ্বিতীয় প্যারাটা আমরা লিখবো হচ্ছে বই থেকে। তো বই থেকে আসলে কি লেখা যায়? আমরা দেখেছি যে আমরা কথা বলছি বিলাসীকে নিয়ে, বা এই গল্পের একটা কেন্দ্রীয় চরিত্রকে নিয়ে, এবং এই চরিত্রের সকল কিছু কিন্তু আমরা তখন এই গ নম্বর প্রশ্নের সেকেন্ড প্যারায় লিখবো না। আমরা তখন যেটা করব, শুধুমাত্র যে উত্তরটাকে আমরা ফোকাস করছি সাহসিকতা অথবা সেবা, সেই উত্তরটাকে সমর্থন করে এমন যুক্তিগুলোকেই আমরা পরবর্তীতে এই গয়ের সেকেন্ড প্যারায় লিখব। অর্থাৎ বই থেকে বিলাসী সম্পর্কে কিংবা যে কোনো সৃজনশীল প্রশ্নের যে কেন্দ্রীয় চরিত্র, তার যেই ফিচারটা আমি প্রথম প্যারায় লিখেছি সেই ফিচারটাকে আমি সমর্থন করব গয়ের সেকেন্ড প্যারায়। এতটুকু কি সবার কাছে ক্লিয়ার? যদি ক্লিয়ার না থাকে তাহলে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, আমি দেখি আর নতুন কার কি কমেন্ট এসেছে। সাগর বলছে উগান্ডা থেকে ক্লাসটা করছে, বেশ আন্তর্জাতিক মানের একটা ক্লাস হচ্ছে। তারিক জামিল বলছে কত লাইন লিখবো গ। হ্যাঁ, এটা তো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই উত্তর দিব। তারপর আফরিন মিম বলছে ভাইয়া গতে অনুধাবনটা কিভাবে লিখবো। আচ্ছা ঠিক আছে। আদ্রিতা বলছে ভাইয়া ইংলিশ আর আইসিটি ক্লাস করালে ভালো হতো, এটাও ক্লাস করানো হবে। তারপরে লিওন বলছে হ্যান্ডরাইটিং এর ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে। সো গ নাম্বার নিয়ে যেটা আমরা কথা বলছিলাম সেটা নিয়ে আবার আসি। গ এর যে সেকেন্ড প্যারাটা, এটাই কিন্তু হচ্ছে অনুধাবন, তাই তো? এখন আমরা আগেই একটা জিনিস দেখেছি, আমাদের যে অনুধাবনমূলক প্রশ্নটা, অর্থাৎ আমাদের যে খ নম্বর প্রশ্নটা ছিল অনুধাবনমূলক, সেই প্রশ্নটার ক্ষেত্রে আমরা দেখেছি যে খ কিন্তু আমরা সরাসরি পুরোপুরি বই থেকে লিখি। এক্ষেত্রেও তাই করব। গ
নং প্রশ্নের উত্তরের সেকেন্ড প্যারায় আমরা সরাসরি বই থেকে লিখব, অর্থাৎ এই সেকেন্ড প্যারায় আমরা উদ্দীপক এবং বইকে মিলাবো না, এবং উদ্দীপকের কোনো কথাই আমরা গ নম্বর প্রশ্নের এই যে সেকেন্ড প্যারাটা রয়েছে সেখানে লিখবো না, আমরা শুধুমাত্র বই থেকে লিখবো। আশা করি সবার কাছে পরিষ্কার। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারা, সেটা হচ্ছে থার্ড প্যারা, গ নম্বরের থার্ড প্যারা। কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাদেরকে লিখে জানাতে পারো। আচ্ছা, বর্ণা দেবনাথ বলছে ভাইয়া আবার বোঝান। হ্যাঁ, অবশ্যই একটা রিক্যাপ করব, তখন আবার বুঝিয়ে দেব। তারপরে তোহা বলছে ভাইয়া কয় পেজ লিখতে হবে। সাইদ বলছে ভাইয়া গ নাম্বার কয় পেজ লিখবো। হ্যাঁ, এটা বলছি। পলি বলছে এই তো বই। ফারহানা আক্তার সবাইকে হাই জানিয়েছে, ঠিক আছে। তারপরে গ নাম্বারের থার্ড প্যারায় আসছি। গ নাম্বারের থার্ড প্যারার নাম হচ্ছে প্রয়োগমূলক। এখন আমাদেরকে বুঝতে হবে প্রয়োগ জিনিসটা কি। প্রয়োগ হচ্ছে কোন গয়ের তৃতীয় প্যারায় আমরা যেটা শিখেছি সেটাই আমরা অ্যাপ্লাই করতে পারছি কিনা এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, আসা যাক এখন। তো তৃতীয় প্যারার শুরুতেই আমরা বই থেকে আমাদের যেই চরিত্রটা নিয়ে আমরা লিখছি, বইয়ের চরিত্র, সেই চরিত্রটা সম্পর্কে কিছু কথাবার্তা বলবো, এবং তার পাশাপাশি আমরা এটা দেখাবো যে এই চরিত্রের সাথে রহিমা চরিত্রের যেই পার্টিকুলার ফিচারটার কথা আমরা বলেছি, সেই পার্টিকুলার ফিচারটা কোন জায়গাটা মিল আছে, যেটা কথা আমরা বলেছি সেটা কিভাবে সাদৃশ্যপূর্ণ, এই জিনিসটাই আমরা থার্ড প্যারায় লিখবো। অনেকে প্রশ্ন করছে যে আসলে গ নম্বর প্রশ্নটা কতটুকু লিখতে হবে বা কত বড় লিখতে হবে। আমি সবসময় সাজেস্ট করি এই যে গ নম্বরটা রয়েছে, এই গ নম্বর প্রশ্নটা নট মোর দেন 1.5 পেজ, 1.5 পেজের বেশি এটা লেখা আসলে দরকার নেই। আর যদি সময় না থাকে তাহলে 1 পেজ লেখা যথেষ্ট, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হয় যে অনেক সময় ভাই দেখা যায় যে আমার হাতে আসলে 1 পেজ করে লেখার মতো সময় নেই, তখন আমি কি করব? তখন আমি যেই স্ট্র্যাটেজিটা ফলো করতাম সেটা একটু বলি। সেটা হচ্ছে আমি তখন গয়ের যেহেতু 3টা প্যারা, ফার্স্ট প্যারা, সেকেন্ড প্যারা, থার্ড প্যারা, অর্থাৎ জ্ঞান, অনুধাবনার প্রয়োগ, তখন আমি করতাম কি 3টা প্যারায় 3টা লাইন লিখতাম। অর্থাৎ জ্ঞানের জন্য একটা লাইন লিখতাম, প্রয়োগের জন্য একটা লাইন লিখতাম, অনুধাবনের জন্য একটা লাইন লিখতাম। এভাবে 3টা লাইন লেখার পর আমি যেটা করতাম সেটা হচ্ছে স্পেস রেখে দিতাম। অর্থাৎ মনে করো প্রথম প্যারাটার জন্য এক লাইন এখানে লিখলাম, তারপর হচ্ছে যেহেতু এখানে আর কিছু লিখবো না ফার্দার, এখানে কোনো গ্যাপ দিতাম না, সেকেন্ড প্যারাটা এক লাইন লিখে এখানে গ্যাপ দিতাম, তারপরে থার্ড প্যারাটা লিখতাম। এরপরে যেহেতু গ লিখছি, অবশ্যই অন্যদিকে ঘ নম্বর প্রশ্নটাও বাকি আছে, তখন আমি যেতাম কোথায়? আমি তখন যেতাম ঘ নম্বরটার উত্তর দিতে। এরপর ঘ নম্বরটার উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি একই পন্থে অবলম্বন করতাম। অর্থাৎ দেখা যেত যে এক লাইন করে প্রতিটা প্যারায় লিখছি আর স্পেস রাখছি। এই স্পেসটা রাখা খুব জরুরি, কারণ যদি এমন হয় যে পরীক্ষার সময় শেষ হওয়ার আগেই তোমার সবগুলো প্রশ্ন অ্যান্সার করা হয়ে গেছে, আমি তখন যেটা করতাম, আমি আবার ব্যাক করে এই যে ফাঁকা স্পেসগুলো এখানে আরো কথাবার্তা লিখতাম, অর্থাৎ আরেকটু বড় করতাম প্রশ্নটা, আরেকটু বেশি সুসজ্জিত করতাম। আচ্ছা, তারপর এরপর গ নম্বর প্রশ্নের পর আমাদের কাছে যেটা উত্তর দিতে হয় সেটা হচ্ছে ঘ। আসো দেখি ঘ নম্বর কিভাবে উত্তর দেওয়া যায়। ঘ নম্বরের প্রশ্নটা আসে কিরকম। তার আগে তোমরা আমাদেরকে একটু কমেন্ট করে জানাও যে ঘ নম্বর কয় প্যারায় লিখতে হয়। আমরা আগেই জানি যে ঘয়ের পূর্ণমান হচ্ছে 4। যেহেতু প্রতিটা প্রশ্নের পূর্ণমান যত, আমরা তত প্যারাতেই লিখব। অর্থাৎ ঘ নম্বরের ক্ষেত্রে দেখা যাবে যে আগের সবগুলো প্রশ্ন আমরা কি করেছি, একটা কুইক রিক্যাপ করি, দেখি মনে আছে কিনা সবার। ক নাম্বার যেহেতু পূর্ণমান 1, উত্তর 1 প্যারায়। খ নাম্বার যেহেতু পূর্ণমান 2, উত্তর 2 প্যারায়। গ নাম্বার পূর্ণমান যেহেতু 3, উত্তর 3 প্যারায়। তাহলে ঘ নম্বরের ক্ষেত্রে কি দেখা যাবে? ঘ নম্বরেও দেখা যাবে যে পূর্ণমান যেহেতু 4, উত্তর লিখতে হবে
4 প্যারায়। আসো এখন দেখা যাক ঘয়ের এই যে 4টা প্যারা কিভাবে সেটা মেনটেন করা যায়। ঘয়ের প্রথম প্যারাটা কি? ঘয়ের প্রথম প্যারা বা ফার্স্ট প্যারা মনে রাখতে হবে, এটা বই থেকে আমি যা শিখছি তা থেকে লিখতে হবে। ঘয়ের জন্য যদি একটা প্রশ্ন আমি বলি এরকম যে রহিমা চরিত্রটি বিলাসী চরিত্রকে সম্পূর্ণ প্রতিফলিত করে, মন্তব্যটি যাচাই করো। অর্থাৎ রহিমা যে চরিত্রটি সেটি বিলাসী চরিত্রকে সম্পূর্ণরূপে কি প্রতিফলিত করে কিনা এই উত্তরটা যাচাই করতে বলেছে। এটার যে উত্তর সেখানে না আসলে খুব বেশি সৃজনশীলতা দেখানোর কিছু নেই। অর্থাৎ ব্যাপারটা খুবই স্পেসিফিক, খুবই নির্দিষ্ট যে এই প্রশ্নের উত্তরে অর্থাৎ ঘ নম্বরের ফার্স্ট প্যারায় তুমি কি লিখতে পারবে এই জিনিসটা খুবই স্পেসিফিক। সেটা হচ্ছে ঘয়ের প্রশ্ন যদি এমন হয় যে রহিমা চরিত্রটি বিলাসী চরিত্রকে সম্পূর্ণ প্রতিফলিত করে, মন্তব্যটি যাচাই করো, তোমাদের যেটা করতে হবে ঘয়ের ফার্স্ট প্যারায় বা জ্ঞানমূলক অংশে প্রথমে তোমরা লিখবে যে এই মন্তব্যটা, অর্থাৎ প্রশ্নে যেটা দেওয়া থাকবে রহিমা চরিত্রটি বিলাসী চরিত্রকে এরপর শেষ করবে যাচাই করো, এইটুকু লিখবে না, লিখবে হচ্ছে যেখানে কোটেশনটা শেষ হচ্ছে অর্থাৎ প্রতিফলিত করে এটুক পর্যন্ত লিখবে। দুই দিকে দুটা উদ্ধরণ চিহ্ন দিবে, সিঙ্গেল উদ্ধরণ চিহ্ন দিয়ে তারপরে এখানে একটা হাইফেন দিবে। এরপরে তোমাদের আসল কাজ, তোমরা এক্ষেত্রে শুধুমাত্র 3টা স্পেসিফিক উত্তর লিখতে পারবে। এখানে কোনো ধরনের কোনো বাড়তি সৃজনশীলতা দেখানোর সুযোগ তোমাদেরকে দেওয়া হচ্ছে না। হয় তুমি লিখবে সম্পূর্ণ সত্য, এটা হচ্ছে তোমার অপশন নাম্বার 1। যদি তুমি দেখো যে হ্যাঁ আসলে এই উদ্দীপকে যা বলা হচ্ছে এই প্রশ্নটা তাই বলা হচ্ছে, তখন তুমি লিখবে যে হ্যাঁ উক্তিটা সম্পূর্ণ সত্য। অথবা যদি সেটা না হয় তাহলে তুমি লিখতে পারবে যে সম্পূর্ণ মিথ্যা, অথবা তুমি লিখতে পারবে যে সম্পূর্ণ সত্য কিংবা মিথ্যা না, আংশিক সত্য বা কিছুটা সত্য। এখন তাহলে বলতে পারো যে আচ্ছা আংশিক সত্য লিখতে পারবো, আংশিক মিথ্যাকে লিখতে পারবো না। না বন্ধুরা, আংশিক মিথ্যা তোমরা লিখতে পারবে না। কারণ হচ্ছে যে আংশিক সত্য বলতে আমরা সেটাকে বোঝাই যে ঘটনার সম্পূর্ণ অংশটা সত্য না। অর্থাৎ যে ঘটনাটা সম্পূর্ণ অংশ সত্য না সে ঘটনার অবশ্যই সম্পূর্ণ অংশ মিথ্যাও না। এই কারণে আলাদা করে তোমাদের কাছে আংশিক মিথ্যা লেখার কোনো অপশন থাকছে না। এমন যদি সিচুয়েশনে তোমরা পড়ো যেই প্রশ্নটা তোমরা দেখছো যে সেই প্রশ্নটা সরাসরি এই স্টেমকে বা উদ্দীপককে রিফ্লেক্ট করে না, তখন তোমরা যেটা করতে পারবে সেটা হচ্ছে তোমরা আংশিক সত্য লিখতে পারবে। আচ্ছা, এইটুকু অংশ যদি সবার কাছে পরিষ্কার থাকে তোমরা একটু কমেন্টে লিখে জানাও, কিংবা যদি কোনো প্রশ্ন থাকে গ নম্বরের এই প্রথম প্যারাটা নিয়ে তাহলে তোমরা আমাদেরকে একটু লিখে জানাও। ঘয়ের প্রথম প্যারা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে এটিও তোমরা আমাদেরকে একটু লিখে জানাও, আমরা কমেন্টে দেখি কে কি কমেন্ট করছে। আচ্ছা ঠিক আছে, সবাই মোটামুটি বুঝতে পেরেছি যে ঘয়ের প্রথম প্যারাটাতে আমরা কি লিখবো। ঘয়ের প্রথম প্যারাটাতে আমরা প্রশ্নে যে কোটেশনটা দেওয়া থাকবে বা প্রশ্নে যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে রহিমা চরিত্রটি বিলাসী চরিত্রকে সম্পূর্ণ প্রতিফলিত করে অথবা করে না, হোয়াট এভার যেটাই থাকুক সেটা আমরা প্রথমে লিখবো, নিজেরা তুলবো। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমরা যেমন দেখি যে ভাবটা সম্প্রসারণ করতে বলা হচ্ছে সেটা প্রথমে একবার লিখতে হয় উপরে, আমরা ওই ক্ষেত্রে তাই করবো, সেটা লিখবো এবং তারপর একটা হাইফেন দিব, হাইফেন দিয়ে আমাদের ডিসিশনটা কি সেই ডিসিশনটা লিখবো। ডিসিশনটা হতে পারে 3টা, অবশ্যই একই সাথে 3টা না, যে কোনো একটা। সেটা হচ্ছে সম্পূর্ণ সত্য, সম্পূর্ণ মিথ্যা অথবা আংশিক সত্য, এই 3টার যে কোনো একটা হতে পারে। আশা করি সবাই ঘয়ে প্রথম প্যারাটা বুঝতে পেরেছ। এখন আসা যাক ঘয়ের দ্বিতীয় প্যারায় কি লিখবো। ঘয়ের দ্বিতীয় প্যারায় কোনো ধরনের কোনো কনফিউশনের সুযোগ নাই। ঘয়ের দ্বিতীয় প্যারায় আমরা সরাসরি ভাবে বই থেকে উত্তর লিখব।
অর্থাৎ উদ্দীপকের সাথে আমার এই গল্প বা কবিতা, উপন্যাস বা নাটকের যেই চরিত্রের সাদৃশ্য রয়েছে বা বৈসাদৃশ্য রয়েছে বা যাকে ফোকাস করে আমি উত্তরটা দিচ্ছি সেটা সম্পর্কে আমি লিখবো। অর্থাৎ এই গল্পের ক্ষেত্রে সেটা বিলাসী হতে পারে, অন্য কোনো গল্পের ক্ষেত্রে সেটা অন্য কোনো চরিত্র হতে পারে, সেভাবে লিখবো। ঘয়ের সেকেন্ড প্যারা একেবারেই সহজ, আশা করি কারো কোনো সমস্যা এখানে থাকবে না। তারপর ঘয়ের থার্ড প্যারা। ঘয়ের থার্ড প্যারার ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে উদ্দীপক লিখব। এখানে একটা টেকনিক্যাল এবং কমন মিস্টেক আমরা অনেকেই করে থাকি, সেটা হচ্ছে উদ্দীপক লিখতে বললে আমরা মনে করি আরে উদ্দীপক তো দেওয়া আছে প্রশ্নে, এটাই তুলে দেই হুবহু। না, সবসময় মনে রাখবে যদি তোমাকে উদ্দীপক থেকেই হুবহু এখানে লেখার জন্য এক দিয়েই দেওয়া হয়, অর্থাৎ যেহেতু প্রতিটা প্যারার মান হচ্ছে 1 করে, এখানে যদি 1 দিয়েই দেওয়া হয় তাহলে তোমাকে 7টা সৃজনশীল প্রশ্নে ইতোমধ্যে 7 দিয়ে দেওয়া হচ্ছে, এমনটা আসলে ব্যাপারটা না। তার মানে তোমাকে বলা হচ্ছে এই যে উদ্দীপকটা, সেই উদ্দীপকটা তোমার করণীয় কি, তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। ঘয়ের যে উদ্দীপক অর্থাৎ থার্ড প্যারা সেটা লিখতে হবে নিজের ভাষায়। আচ্ছা, তারপর তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি কি শিখলাম ঘয়ের ক্ষেত্রে? প্রথম প্যারায় আমরা লিখবো কি? প্রথম প্যারায় আমরা লিখবো হচ্ছে ডিসিশন, সম্পূর্ণ সত্য অথবা সম্পূর্ণ মিথ্যা অথবা আংশিক সত্য। দ্বিতীয় প্যারায় আমরা লিখবো বই থেকে গল্প বা কবিতার যে মূল চরিত্রটা নিয়ে কিংবা যে চরিত্রটা নিয়ে আমরা কথা বলছি সেটা সম্পর্কে, সেটার ফিচার সম্পর্কে, এবং কেন এই যে ফিচারটা কিন্তু যেমন তেমন ফিচার লিখলেই হবে না। আমরা যে বলছি যে মন্তব্যটি যাচাই করতে এটা কি সম্পূর্ণ সত্য কিনা, আমরা কিন্তু বলবো যে বিলাসী চরিত্র সম্পর্কে একটু বলে নেই, যেহেতু বিলাসী সম্পর্কে আমরা অনেকেই জানি না, একটু কমেন্ট করছি। সেটা হচ্ছে বিলাসী এমন একটা চরিত্র যে হচ্ছে একজন মরণাপন্ন রোগীকে চিকিৎসা করে এবং পরবর্তীতে তাদের মধ্যে একটা প্রণয়ের সম্পর্ক দেখা যায় এবং প্রণয়ের পর তাদের বিয়ে হয়। কিন্তু সমস্যা হয় কি যে সমাজের যে সকল মানুষ রয়েছে তারা এই ব্যাপারটিকে মেনে নেয় না, কারণ হচ্ছে বর্ণপ্রথা। সেটা কিরকম? বিলাসী যাকে বিয়ে করে সে ছিল উচ্চ বংশীয় আর বিলাসীরা ছিল অপেক্ষাকৃত নিম্ন বংশীয়, বা বিলাসী ছিল একজন সাপুরের মেয়ে। এই ব্যাপারটিকে কিন্তু তাদের পরিবারের পার্শ্ববর্তী যে সকল প্রতিবেশী রয়েছে কিংবা সমাজস্থ মানুষরা রয়েছে তারা মেনে নেয়নি। তখন যেটা দেখা যায়, তখন তাকে প্রশংসার পরিবর্তে তাকে অনেক বেশি নিন্দার শিকার হতে হয়। তার মানে বুঝতে পারছো বন্ধুরা, রহিমা সেবা করার মাধ্যমে সবার কাছে প্রশংসিত হয়, অন্যদিকে বিলাসী সেবা করার মাধ্যমে সবার কাছে নিন্দনীয় হয়। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম যে একই কাজ করার ফলে রহিমা প্রশংসিত হচ্ছে আর বিলাসী নিন্দিত হচ্ছে। এই কারণেই উদ্দীপকের এই যে বিলাসী চরিত্রটিকে রহিমা চরিত্রটি সম্পূর্ণ প্রতিফলিত করে, এই উত্তরটা হবে সম্পূর্ণ মিথ্যা। এখন এই যে জিনিসটা, এটাই তোমাকে প্রুফ করতে হবে। কোথায় তুমি এটা প্রুফ করবে? তুমি এটা প্রুফ করবে ঘয়ের তৃতীয় প্যারায়, অর্থাৎ বইয়ের সাথে তোমার এই যে ডিসিশনটা তুমি প্রথমে বলছো সম্পূর্ণ মিথ্যা, এই ডিসিশনটা যে জাস্টিফাইড সেটা তোমাকে দেখাতে হবে। এরপর তারপর হচ্ছে ঘয়ের ফোর্থ প্যারা। ফোর্থ প্যারায় আমরা যেটা করি, ফোর্থ প্যারায় আমরা একই সাথে বই এবং উদ্দীপক লিখি। অর্থাৎ বই থেকে কয়েকটা লাইন লিখি, তারপর উদ্দীপক থেকে কয়েকটা লাইন লিখি। লেখার পরে আমরা এটা জানাই যে হ্যাঁ আমি যে ডিসিশনটা প্রথমে বলেছিলাম যে হ্যাঁ এই কাজটা সম্পূর্ণ সত্য অথবা সম্পূর্ণ মিথ্যা অথবা আংশিক সত্য, এইটা যে জাস্টিফাইড আমি সেটা আরেকবার প্রমাণ করে সেটা লিখি। এখন অনেকের মনেই প্রশ্ন আসছে যে ঘ নাম্বার ভাইয়া কতটুকু লিখবো? ঘ নাম্বার প্রশ্নটা লিখতে হয় হচ্ছে সময় থাকলে 2 পেজ, আর যদি সময় কম থাকে তাহলে 1.5 পেজ, এইটুক লিখবে। আশা করি সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো। এখন একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে 10-এ 10 পাওয়ার জন্য কি করতে হবে। 10-এ 10 পাওয়ার জন্য কয়েকটা টিপস তোমাদেরকে আমি দিব। তার আগে একটু কমেন্টগুলো দেখে নিই। জহুরুল ইসলাম বলছে সব, ঈশাদেব বলছে ভাইয়া নিজের ভাষায় লিখতে পারি না। আচ্ছা, লেখার জন্য আসলে শুধুমাত্র পাঠ্যসূচির অন্তর্ভুক্ত
হয় না, তোমাদের তার পাশাপাশি সংবাদপত্র পড়তে পারো, তোমরা তার পাশাপাশি আরো অনেক কিছু পড়তে পারো। তার মানে হচ্ছে গল্প, কবিতার অন্যান্য যে সকল বই বিভিন্ন বিখ্যাত রাইটারদের রয়েছে সেগুলো পড়লে তোমরা আস্তে আস্তে ব্যাপারটা শিখতে পারবে যে কিভাবে আমরা নিজের ভাষায় লিখতে পারি। এবং অবশ্যই লেখার প্র্যাকটিস করতে হবে। আমি নিজেও ফেসবুকে কিন্তু অনলিমিট প্রাইভেসিতে অনেক কিছু লিখি, অর্থাৎ লেখার প্র্যাকটিসটা সবসময় চলতে থাকে। আশা করি তোমাদের কাছে ক, খ, গ, ঘ এটা পরিষ্কার। এখন আসা যাক যে এই 4টা প্রশ্নে কিভাবে আমরা 10-এ 10 পেতে পারি। আমরা আগেই বলেছি যে ক, খ, গ, ঘ এগুলোর জন্য কয়েকটা জিনিস একটু জরুরি মনে রাখা। 1 নম্বর হচ্ছে এটা পূর্ণমান কত, এবং 2 নম্বর হচ্ছে এটা কয় প্যারা লিখতে হবে। তোমরা যত প্যারার প্রশ্ন, অর্থাৎ যত নম্বরের প্রশ্ন তত প্যারায় যদি লেখো তাহলেই সেখানে তোমরা একটা মিনিমাম 7 থেকে 8 পাবে। আমরা অনেক সময় এমন করি যে আমরা মনে করি যে যত বেশি প্যারা লিখবো ততই হয়তো বা প্রশ্নটা ভালো হবে, অথবা অনেক সময় অনেকে এমনও করে যে প্যারাগ্রাফের মতো ঘ নম্বর প্রশ্ন 2 পৃষ্ঠা লিখছি কিন্তু কোনো প্যারা নাই, একটাই প্যারা গ্রাফের মতো পুরোটুকু একবারে লিখে দিচ্ছি। তখন যেটা হয়, হয়তোবা তুমি যা লিখছো সব সঠিকই লিখছো, তোমার লেখার কোয়ালিটিও অনেক ভালো, কিন্তু তারপরেও দেখা যায় কি যে তোমার লেখার প্যাটার্ন ঠিক না হওয়ার কারণে পরীক্ষক তোমাকে কম নাম্বার দিচ্ছে। আশা করি আজকের ক্লাসটা দেখার পর থেকে এই সমস্যাটাতে তোমাদের আর পড়তে হবে না। তারপর আরেকটা টিপস দিব, সেটা হচ্ছে অনেকে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে চেয়েছো যে ভাইয়া টাইম কিভাবে ম্যানেজ করব। শুরুতেই মনে রাখতে হবে যে আমার হাতে সময় কতক্ষণ আছে। আমার হাতে সময় যদি থাকে 20 মিনিট, তাহলে আমি কিভাবে অ্যান্সারটা করব। তাহলে আমি দেখা যাবে যে প্রথম প্রশ্নটা 1 মিনিটে লিখব, পরের প্রশ্নটা লিখব 3 মিনিটে, অর্থাৎ ক 1 মিনিটে, খ 3 মিনিটে, গ লিখব 7 মিনিটে, আর ঘ লিখব 8 মিনিটে। আর যে 1 মিনিট সময় বাঁচছে, এই 1 মিনিট সময় আমি উদ্দীপক বা স্টেমটা পড়ব। এখন এটা কিন্তু 20 মিনিট সময়ের জন্য। তোমার হাতে যদি সময় আরো কম থাকে তুমি সেই প্রপোর্শনে তোমার এই টাইমিংটা বাড়িয়ে নিতে পারো। তোমার যদি হাতে সময় কম থাকে তাহলে সেই প্রপোর্শনে টাইমটা কমিয়ে নিতে পারো। আর একটা জিনিস বোঝা খুব গুরুত্বপূর্ণ, যদি সময় কম থাকে তখন আগেই যেটা ক্লাস চলাকালীন সময় বলেছি, আমরা যেটা করি সেটা হচ্ছে, আচ্ছা রাবায়াত, সম্রাট রাবায়াত হ্যান্ডরাইটিং এর কথাটা মনে রাখতে বলেছে, অবশ্যই হ্যান্ডরাইটিং এটা নিয়ে এরপরে কথা বলবো। আচ্ছা, সময় কম থাকলে আমি যেটা করতাম, সারা জীবন গল্প করব বলেছিলাম, অনেক বেশি ক্লাসের মতো হয়ে যাচ্ছে, মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি করতাম কি, একই সাথে ক খ গ ঘ 4টে অ্যান্সারই লেখা শুরু করতাম। সেটা কিভাবে, অর্থাৎ মনে করো আমার হাতে সময় আছে আর মাত্র 10 মিনিট, আমাকে এই মুহূর্তে একটা সৃজনশীল প্রশ্ন পুরোটুকু কমপ্লিট করতে হবে, হাতে সময় আছে 10 মিনিট। তখন আমি করতাম কি, আমি ক খ গ ঘ এই 4টাই 1 লাইন, এরপরে হচ্ছে 1 লাইন, এরপরে 1, এরপর 1, এভাবে লিখে ফেলতাম প্রথমে। মনে রাখবে যে কোনো সৃজনশীল প্রশ্ন ক খ গ ঘ যদি এভাবে 1 লাইন 1 লাইন করে, অর্থাৎ মূল যে বিষয়টা, যে একটা লাইন রয়েছে জ্ঞানের, সেই একটা লাইন যদি তোমরা প্রথমে লিখে ফেলো তাহলে দেখা যাচ্ছে 2.5 থেকে 3.5 মিনিটের মধ্যে তুমি 4 নম্বর সিকিউর করে ফেললে। এখন বাকি থাকলো আরো 10 নম্বর। তারপর কি করতাম আমি, তারপর আমি খ এর দ্বিতীয় প্যারার জন্য আরেকটা লাইন লিখতাম, অর্থাৎ যোগ হলো আরো 1, 5 নম্বর। এরপর গ আর ঘ এর ক্ষেত্রে আমি করতাম কি, গ এর জন্য আরো 1 লাইন লিখতাম দ্বিতীয় প্যারায়, ঘ এর জন্য দ্বিতীয় প্যারায় আরেক লাইন লিখতাম, তারপরে আরেক লাইন করে লিখতাম। অর্থাৎ এভাবে করে মোটামুটি 10 মিনিট সময়ের মধ্যে হলেও তুমি 6 এর মতো বা 7 এর মতো পেতে পারো, শুধুমাত্র প্যাটার্ন ফলো করার জন্য। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার। আচ্ছা, তারপর এরপর যে জিনিসটা বোঝা জরুরি সেটা হচ্ছে যে আমি যে কাজটা করতাম, আমি করতাম কি, মনে করো গ নাম্বার প্রশ্ন যখন লিখছি তখন প্রথম প্যারা লিখার পর দ্বিতীয় প্যারা লিখে আমি গ্যাপ দিতাম, তার মানে যাতে পরে সময় পেলে আবার ফেরত আসা যায়, এতটুকু জায়গায় গ্যাপ রেখে এরপরে মনে করো আমি তৃতীয় প্যারায় যেতাম।
তারপরে তৃতীয় প্যারা আরো গ্যাপ রাখতাম, যাতে সময় পেলে পরবর্তীতে এসে এটা আবার ফিল আপ করা যায়। কিন্তু সচরাচর সময় যখন তোমাদের হাতে এরকম কোনো টাইম ক্যাপ নেই যে 10 মিনিটের মধ্যে একটা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে, তখন এমন কাজটা করবে না, কারণ বেশি এক্সিলেন্ট করার প্রয়াস কখনো কখনো এক্সিডেন্টের মধ্যে তোমাদেরকে ফেলে দিতে পারে। আচ্ছা, তারপরে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা আশা করি সবার কাছে পরিষ্কার। আরেকটা জিনিস আমি করি সব সময়, মনে করো তোমার জন্য একটা সৃজনশীল লেখার জন্য তোমার হাতে সময় রয়েছে, একটা বলতে প্রতিটা সৃজনশীলের জন্য তোমার রয়েছে 20, এভাবে 20 করে 7টা প্রশ্ন তুমি লিখবে। আমাদের যেটা হয় যে আমাদের সাইকোলজিটাই এমন যে আমরা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এত বড় করে অ্যান্সার করি, অর্থাৎ দেখা যায় যে প্রথম 2টা প্রশ্ন আমরা অ্যান্সার করি 30 মিনিট ধরে, এবং তার কারণে শেষ 2টা প্রশ্নে দেখা যায় যে সময় পাচ্ছি 20-এর বদলে 10 মিনিট করে। এই ধরনের কাজ আমরা করব না। কিন্তু এখান থেকে আমরা কিভাবে নিজেদেরকে বিরত রাখতে পারি সেটাও একটু বলি। সেটা হচ্ছে ঘড়িতে আগেই আমরা সময় ভাগ করে নেব। সেটা কিরকম? তার মানে আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে ঘড়িতে আমি টাইম ডিস্ট্রিবিউট করে রাখি। যদি আমার পরীক্ষা শুরু হয় 12টায়, 12:20-এর মধ্যে আমার একটা প্রশ্নের উত্তর শেষ করতে হবে। যদি সেই একটা প্রশ্নের উত্তর করা আমার শেষ না হয়, তখন আমি যেটা করি, আমি তখন গ্যাপ রেখে চলে যাই পরের প্রশ্নটাতে, অর্থাৎ তখন আমি পরের প্রশ্নটার উত্তর দেওয়া শুরু করি। এতে হয় কি, আমার কিন্তু সবসময় একটা সাইকোলজিক্যাল বার্ডেন থাকে। বার্ডেনটা হচ্ছে আমার তো লেখা শেষ হয় না একটা প্রশ্ন, অর্থাৎ আমার তো আবার ব্যাক করতে হবে। এখন সমস্যা হচ্ছে যদি এই ধরনের ঘটনা মাল্টিপল কোশ্চেন্সের ক্ষেত্রে হয়, অর্থাৎ 2টা প্রশ্ন তুমি এভাবে লিখো নাই কিন্তু মনে রাখবা কিভাবে, তখন আমি আমার প্রশ্নপত্রে যদি 1 নম্বর প্রশ্ন দেওয়া থাকে, এটা আমি আবার আলাদা করে গোল দিয়ে মার্ক করে রাখি। অর্থাৎ আমি বলি যে কিভাবে 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেই 1 নম্বর প্রশ্নটা আমি মার্ক করে রেখেছি, তার মানে হচ্ছে এটা ইনকমপ্লিট। অথবা তোমরা চাইলে পাশে আই লিখে রাখতে পারো, এটা মনে রাখার জন্য যে ব্যাপারটা ইনকমপ্লিট। আচ্ছা, এরপর হচ্ছে হ্যান্ড রাইটিং নিয়ে একটা কথা এসেছে। এটা মনে হয় এই ক্লাসে অনেকেই জানতে চেয়েছে যে হ্যান্ড রাইটিংটা কিভাবে ভালো করা যায়। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসে আলোচনা করার শেষ টপিক। আরো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে লিখে জানাতে পারো, এই লাইভ ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো, অথবা অন্যখানেও শেয়ার করার মাধ্যমে তোমরা সেখানেও আমার কাছে জানতে চাইতে পারো। এখন আমরা কথা বলবো হাতের লেখা নিয়ে। আচ্ছা, হাতের লেখা 2টা জিনিস খুব জরুরি, একটা হচ্ছে সুন্দর হওয়া আর একটা হচ্ছে দ্রুত হওয়া। এখন এই জিনিসটা পুরোপুরি নির্ভর করে আমার প্র্যাকটিসের উপর। প্র্যাকটিস কিরকম দেখে একটু কমেন্ট পড়ি। যে আয়েশা আক্তার বলছে নিজের মতের পক্ষে যুক্তি দাও, এমন বললে কি করা উচিত? নিজের মতের পক্ষে যুক্তি দাও এমন বললেও আসলে তোমার কাছে প্রশ্নে কখনো আর্গুমেন্ট চাওয়া হয় না। তোমার পক্ষে যে আর্গুমেন্ট দেওয়া সম্ভব, যতটুকু দেওয়া সম্ভব তুমি সেটাই লিখবে। অর্থাৎ প্রশ্নে এখানে মতামত মন্তব্য যাচাই করো, অথবা প্রশ্ন যদি এমন করে যে তোমার অবস্থান তুলে ধরো, অথবা প্রশ্নে যদি বলে যে তোমার যুক্তি, প্রশ্ন দিক, লেখার প্যাটার্নটা সেমই থাকছে। আচ্ছা, আদ্রিতা জাহান একটা বলছে যে যদি এইভাবে নাম্বার দিত। আচ্ছা, এই সপ্তাহটা কিভাবে নাম্বার দেয় কিনা এটা বলছি, তার আগে আমরা হাতের লেখাটার কথা শেষ করে আসি। এখন এই কথাটা তো সবাই বলে যে হাতের লেখা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলেই ভালো হবে। সো হোয়াটস এক্সক্লুসিভ, আমি কিভাবে হাতের লেখাটা আসলে আর একটু বেটার করবো সেটা একটু বলি। সেটা হচ্ছে সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে যে হাতের লেখার ক্ষেত্রে আমি যে অক্ষরগুলা লিখছি সেই অক্ষরগুলার প্যাটার্ন যাতে, আমার ত, এই যে ত, এটাই আবার আমি সরেয় হিসেবে লিখি, আবার এটাই আমি সরেয়া হিসেবে লিখি। আমার যে ব, এটাকে আমি ক হিসেবে লিখি, র হিসেবে লিখি। অর্থাৎ আমি যখন লিখি আমার এই অক্ষরগুলা, এটার কারণে কিভাবে প্র্যাকটিস করা যায়, তোমরা এরকম রোল টানা খাতায় একটা কাজ করতে পারো। সেটা হচ্ছে এরকম আলাদা আলাদা বক্স করতে পারো, অথবা তোমাদের অঙ্ক খাতা, কিছু অঙ্ক খাতা আছে বাচ্চাদের যে খাতায় এভাবে আলাদা আলাদা করে বক্স করা থাকে, অথবা গ্রাফ পেপারে তোমরা কাজটা করতে পারো। এই যে বক্স, প্রতিটা বক্স দিয়ে দিয়ে তোমরা একটা একটা অক্ষর লিখবে। তাহলে হবে কি, তোমাদের প্রতিটা অক্ষরের অবস্থানটা সমান হবে এবং একটা সুন্দর সাম্য আসবে। তখন দেখা যাবে কি যে আর কোনো হাতের লেখা নিয়ে সমস্যা হচ্ছে না। আর আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে হাতের লেখা নিজে দেখার পর এটা আইডেন্টিফাই করবে যে
হাতে লেখা দেখার পরে সমস্যাজনক, অর্থাৎ তোমার কোন কোন অক্ষরটা দেখতে সুন্দর না, তারপর যেটা করবে সেই অক্ষরগুলো আলাদা করে আইডেন্টিফাই করে সেই অক্ষরগুলো আলাদা আলাদা করে প্র্যাকটিস করবে, তখন তোমার ওভারঅল যে হাতের লেখা সেটা ভালো হবে। আশা করি তোমরা সবগুলো প্রশ্নের উত্তর পেয়েছো। এই ক্লাসে যতগুলো তোমাদের জিজ্ঞাসা ছিল, একটা জিজ্ঞাসা ছিল যে কিভাবে টাইম ম্যানেজ করব, একটা জিজ্ঞাসা ছিল যে হাতের লেখা কিভাবে সুন্দর করব, আর সবচেয়ে বড় যে আলোচনা বা গল্পের বিষয় ছিল সেটা ছিল যে আমরা সৃজনশীল প্রশ্ন কিভাবে উত্তর করব। আশা করি সবগুলোই উত্তরই তোমাদের কাছে পরিষ্কার। তো এই ক্লাসটা আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের যদি কোনো কমেন্ট থাকে সেটা তোমরা আমাদেরকে লিখে জানাতে পারো। আর পাশাপাশি তোমরা কিন্তু এই পুরো যে ক্লাসটা, এই ক্লাসটা একটা নোট করবে, নোট করে সেটা আবার এই লাইভ ক্লাসের লিঙ্ক সহ আমাদের এই যে গ্রুপটি রয়েছে গ্রুপটিতে শেয়ার করতে পারো আমার নাম দিয়ে, বা এই ক্লাসের নোটস এভাবে শেয়ার করতে পারো। অর্থাৎ শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদেরকেও জানাতে পারো, আর তোমার যা কিছু বোঝাবুঝি সেটা সব ঠিকঠাক মতো আছে কিনা সেটাও কিন্তু যাচাই করতে পারো। সবার সাথে আবারও দেখা হবে এই সাপোর্টেড বাই যে গুড লাকের লাইভ ক্লাসগুলো আছে, এই লাইভ ক্লাসের মাধ্যমে 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হবে সবার সাথে আবারও।